বিসিবিতে আন্ডারে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার এই রাজনীতি করতে পারবে কিনা এই ক্লজটা আমার জানা নাই। তো যদি তারা এই ক্লজ ভাঙে তাহলে তৎকালীন বিসিবি ল ভায়োলেট করছে, গভর্নমেন্ট ল ভায়োলেট করছে। আর নাহলে সাকিব, মাশরাফি তারা লোভে পড়ে আসছে। একটা থাকে হচ্ছে আপনার আপনি ভিত্তি তৈরি করে দিলেন, তারপর আপনি বেনিফিশিয়ারি হইলেন, তারপর আপনি কি করলেন? এই যে আগে যে আমিনুল ইসলাম বুলবুল ভাই, ফারুক ভাই, আতার আলী খান, জাহিদ রাজ্জাক মাসুম বা নাসু ভাই, শানু ভাই, শানু ভাই বা জাহাঙ্গীর আলম তালুকদার দুলু বা আপনার আহমেদ ইকবাল বাচ্চু, যারা আনিসুর রহমান, যারা তখন জি এম নসির প্রিন্স, তারা যখন খেলতেন, আপনি ওই হাইটটা চিন্তা করেন একবার, কারা খেলতো? এটা এডুকেটেড ফ্যামিলি, এক এডুকেটেড ছেলে পেলে খেলতো, হাইট সবকিছু ঠিক ছিল। তো ওইটা আইসিসি ক্রস করে এসে আকরাম খানের মতো প্লেয়ার আইসিসি ক্রস করে এসে, তারপর আপনি দেখেন আমাদের শিক্ষিত লোক কোনটা ক্রিকেট খেলে। আমাদেরকে, আমি তো ইংরেজি দুর্বল স্বীকার করি, কিন্তু ইমিগ্রেশন ইংলিশটা পারি আমি। তো আমাদের ক্রিকেটটার নামতে নামতে কোথায় নেমে গেছে আপনি দেখেন। ক্রিকেট একটা অভিজাত খেলা, এবং এখানে সবাই খেলবে, কোনো সমস্যা নেই, বাট আভিজাত্য থাকবে, এখানে দারিদ্র থাকবে না। তো আমি মনে করি যে ওই জাহিদ রাজাক মাসুম বা আমাদের নেহাল হাসানদের যে যুগটা ছিল, সেই যুগটা ছিল আমাদের ক্রিকেটের। যখন আমরা দেখছি ম্যান্ডেটরি ওভারের খেলা, ইমরান খান সাহেব যখন আগা খান গোল্ড কাপ, আগা খান কাপ টুর্নামেন্ট খেলতে আসছে এখানে, তখন 20 ওভার ম্যান্ডেটরি। জিজ্ঞেস করলে একটা ক্রিকেটের ওভার জিজ্ঞেস করলে 5 দিনের টেস্টে ম্যান্ডেটরি ওভার কি, আমি জানতে চাই উত্তরটা। তো এগুলো আসলে কথোপকথন চলুক, আর সোশ্যাল মিডিয়া যে যাই কিছু করতে পারে করুক। আর এই তিনজনের কথা যেটা বললেন, তারা হচ্ছে বেনিফিশিয়ারি, এবং পিক টাইমে তারা মানুষকে আকৃষ্ট করতে পেরেছে। মাশরাফি একটা যেহেতু নড়াইল থেকে এসছে, নড়াইল এক্সপ্রেস, তার একটা গতি ছিল, এবং তার ক্যাপ্টেনশিপ, তার সাহসিকতা। তারপর সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার টানা, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল ব্যাপার ছিল। আর তামিম ইকবাল তো আমাদের ওপেনার ছিল, এক সাইডে 18 বছর, বাকি সাইডে ওপেনার যাও আশা করলো খালি। আরো মাহমুদুল্লাহ রিয়াদ ছিল, আমাদের মুশফিক ছিল। এই 5 জনের কথা আমি স্পেশালি বলবো। কিন্তু আপনি দেখেন তাদের সাথে স্থায়ী হয়েছে কজন, তাদের পার্টনার আশেপাশে কজন আছে। অর্থাৎ পাইপলাইনের সকল ওপেনার শুধু তামিম থাকবে, আর বাকি 18 বছর বাকিরা আসবে যাবে, একজন ওপেনার ফিক্সড। মাশরাফি খেলে আসছে, খেলাধুলার পরও তারা একটা পলিটিক্সে ঢুকে গেল। পলিটিক্সে ঢুকে দোষের কিছু না, আমি এটা মাইন্ড করবো না। কিন্তু খেলা চলাকালীন সময় পলিটিক্সে ঢোকার জন্য বিসিবির নিয়মাবলী তখন কি ছিল? বিসিবিতে আন্ডারে চুক্তিবদ্ধ কোনো ক্রিকেটার এই রাজনীতি করতে পারবে কিনা এই ক্লজটা আমার জানা নাই। তো যদি তারা এই ক্লজ ভাঙে তাহলে তৎকালীন বিসিবি ল ভায়োলেট করছে, গভর্নমেন্ট ল ভায়োলেট করছে। আর নাহলে সাকিব, মাশরাফি তারা লোভে পড়ে আসছে। তো লোভে লোভে ফেললো কারা? আমি তো যতটুকু জানি সাকিব বা মাশরাফি, তাদের ওইরকম ইন্টারেস্ট ছিল না, তাদেরকে ইনসিস্ট করা হয়েছে। শোনেন, আপনি প্রত্যেকদিন সাকিব, মাশরাফি, তামিম ইকবাল, মুশফিক ইয়া পাবেন না, আপনি মাহমুদুল রিয়াদ পাবেন না। তো তাদেরকে নার্সিং করা আমার দায়িত্ব। আমি তাদেরকে আইনা জোর করে দলে ঢুকে এমপি নমিনেশন দিয়ে আমার দলের একটা ইমেজ বানানোর চেষ্টা করি। যারা তাদেরকে নষ্ট করেছে তাদেরকে দায় দিতে হবে আগে, এবং এই জন্য আগে ক্রিকেট বোর্ড সবচেয়ে বেশি দায়ী। কারণ তারা উল্লেখ করা উচিত ছিল যে আমি যে এমপি হব, আমাকে বিসিবি, আমি বেতনভুক্ত কর্মচারী, আমাকে তো টাকা দেওয়া হয়তো ওখানে চুক্তিবদ্ধ প্লেয়ার না, আমি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি। তাহলে তখনকার ক্লসটা কি ছিল এটা আমি জানি না। আদৌ তারা ওই সময় রানিং ন্যাশনাল প্লেয়ার থাকা অবস্থায় তারা ক্রিকেটটা খেলতে পারতো কিনা, অর্থাৎ তারা এনকারেজ কিভাবে হইলো, এবং এনকারেজমেন্ট পাওয়ার পরে তারা কিভাবে নষ্ট হইলো, বা কিভাবে তারা জুলাই বিপ্লবের তাদের এগেনস্টে গেল, জুলাই বিপ্লবের পর তাদের প্রতি মানুষের ঘৃণা কেন জন্মাইলো, এবং তারপরে তাদের অ্যাক্টিভিটিস কি। তো এগুলো তো আসলে আলোচনা বিষয় বিষয় না। এখানে কিছু দেশপ্রেমের ব্যাপার থাকে, কিছু দায়িত্ববোধের ইস্যু থাকে। আমরা যদি চাই আমাদের ন্যাশনাল যে কোনো প্লেয়ার, আমরা যদি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে থাকি, আমাদের অ্যাঙ্গেল থেকে দায়িত্বশীল কাজ করতে হবে, দায়িত্বশীল মন্তব্য করতে হবে। হাওয়া দেয়া ইন্টারনেটের যুগ, যে কেউ যে কিছু বলতে পারে। কিন্তু সাকিব মাশরাফিদের জায়গা থেকে জুলাই অভ্যুত্থানের যে ইস্যুটা আসছে, তারা তো কোনো প্রতিবাদ করে নাই। এখনো পর্যন্ত কোনো অনুশোচনা আমি দেখি নাই মাশরাফি সাকিবদের, যে তারা যে জুলাইতে এতগুলো মানুষ মারা গেল, এতগুলো মানুষকে কিলিং করা হলো, বছরের পর বছর গুম হত্যাকাণ্ড চালানো হয়েছে, বছরের পর বছর আমাদের স্টুডেন্টদেরকে মারা হয়েছে, আমাদের রাজনৈতিক বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। কই তাদের তো কোনো প্রোটেস্ট, কোনো অনুশোচনা আমি দেখি নাই। তো সুতরাং যেটা হবার সেটাই হচ্ছে।